শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে আবার একটু আসুন বাস্তু নিয়ে আলোচনা করি। এর আগের দিন যে এপিসোডটা করেছিলাম আপনারা তাতে দেখেছিলেন যে সল্ট লেকে আমি আমার এক ক্লায়েন্টের কলে তাদের বাড়িতে গিয়ে, তাদের অ্যাপার্টমেন্টে গিয়ে, রেসিডেন্সিয়াল হাউস, সেখানে গিয়ে আমি বাস্তু অ্যানালাইজ করেছিলাম, অ্যাপার্টমেন্টের বাস্তু অ্যানালাইজ করেছিলাম এবং যা যা রেমেডিস তা দিয়েছিলাম। এটা তো গেল ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের বাস্তু অ্যানালাইজ। আচ্ছা, অনেক সময় তো এটাও হয়, আপনারা জমি কিনে বাড়ি করবেন, প্রায়ই হয়, কারণ সবাই এই ফ্ল্যাট কালচারটাকে সবাই পছন্দ করেন না, বা হয়তো নানান রকম মানুষের সুযোগ সুবিধারও ব্যাপার আছে। তিনি আপাতত একটা জমি কিনলেন, জমি কিনে তিনি জমিটাকে রেখে দিলেন, আবার পরে যখন পয়সা জোগাড় করতে পারলেন তখন তিনি তার উপরে নিজের ইচ্ছে মতো ঘর বানালেন, হতেই পারে। তো এই যে জমি কিনতে যাবেন, এই ব্যাপারে ছোটখাটো দু একটা কথা আলোচনা আজকে করি, টিপস বলতে পারেন, বাস্তু টিপস। জানেন কি এটা, যে কোন জমিটা বাস্তু সম্মতভাবে সবচেয়ে শুভ? কোন জমির উপরে বাড়ি তৈরি করাটা বাস্তু সম্মতভাবে সবচেয়ে শুভ? জমি নানান ধরনের হয়, নানান শেপের হয়, চতুষ্কোণ হয়, আয়তকার হয়, আপনার রাউন্ড শেপে হয়, মানে আপনার স্কোয়ার শেপ হতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপ হতে পারে, আবার রাউন্ড শেপও হতে পারে, মানে গোলাকৃতি, আবার টি শেপ হতে পারে, এল শেপ হতে পারে, নানান ধরনের শেপ হতে পারে, নানান ধরনের শেপ, প্রচুর শেপ আছে। সে আলোচনা করলে এখন ঘন্টা দেড়েক পার হয়ে যাবে, অত শেপে আমি এখন যাচ্ছি না। প্রথমত বলে রাখি, যত ধরনের ভূমিখণ্ড হয়, বাস্তু কিন্তু রেসিডেন্সিয়াল হাউস হিসেবে, মানে আপনার বসত বাড়ি হিসেবে, তিন ধরনের, খুব ভালো করে মনে রাখবেন, তিন ধরনের জমিকে বাস্তু স্বীকৃত বলা হয়েছে, মানে সেখানে আপনি বাড়ি নির্মাণ করলে তা শুভ। কি কি? সর্বোত্তম যেটাকে বলা হয়েছে সেটা হলো সার্কেল শেপ। সার্কেল শেপ, যেটা ভুলিয়ে ফেলবেন না, ওভাল শেপ নয়, কিন্তু সার্কেল শেপ, তাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জমি, সার্কেল শেপ। তারপরেই আসছে স্কোয়ার শেপ, বর্গাকৃতি জমি। 3 নম্বরে আসছে রেক্ট্যাঙ্গুলার শেপ। তবে বাস্তুশাস্ত্রীরা বলছেন, প্রবীণ বাস্তুশাস্ত্রী যারা, তারা বলছেন যে সবচেয়ে ভালো হলো সার্কেল শেপ জমি কেনা। কেন জানেন? আমরা আজকে আল্ট্রা মডার্ন হয়েছি অনেক, আমরা নিজেদের নব্য শিক্ষিত মনে করছি, বিরাট কিছু। আমরা আমাদের পূর্বপুরুষদের নিয়ে হাসি ঠাট্টা তামাশাও করি অনেকে। তারা জানতেন না, তারা এই ভুল করেছিলেন, ওই ভুল করেছিলেন, তার জন্য আমাদের ভুগতে হচ্ছে, অনেক আমরা জ্ঞান গর্ভ কথা বলি। এই যে কথাগুলো বলি না, এটা শুধুমাত্র আমাদের অজ্ঞতার ফল, অজ্ঞতার ফল, আমাদের নব্য শিক্ষিতদের, যারা আমরা আল্ট্রা মডার্ন কালচারে কালচার্ড, তাদের অজ্ঞতার ফল। জানেন কি, বাস্তুশাস্ত্র বলছে যে আপনার বাড়ি, মানে তখনকার দিনের বাড়ি চিন্তা করুন, একটু তখনকার দিনে যাই, কেন এই সার্কেল শেপ জমি, গোলাকৃতি জমি কেন ভালো বলা হচ্ছে জানেন? সবচেয়ে ভালো বাস্তুশাস্ত্রে। তার কারণ হলো, তখনকার দিনে একটা দৃশ্য মনে করুন তো, প্রায় বাড়ি যেটা থাকতো সেটা হলো এক হাঁড়ি, একান্নবর্তী পরিবার। মানে আজকে যেরকম ফ্ল্যাট কালচারে আমরা সব টুকরো টুকরো হয়ে গেছি তা নয়, কিন্তু একান্নবর্তী পরিবার। একটা এরকম গোল জমি, তার মধ্যিখানে
ঠিক মাঝখানটায় যেটাকে কিন্তু বলা হচ্ছে ব্রহ্মস্থান জমির, সেখানে থাকতো একটা তুলসী মণ্ডপ, তুলসী গাছ থাকতো। তাতে আমাদের মা, দিদিমা, ঠাকুমা, পিসিমা, জেঠিমারা, মাসিমারা তাতে কি করতেন? রোজ সন্ধ্যেবেলা তাতে ধূপ দেখাতেন, প্রদীপ জ্বালাতেন সেখানে ওই ব্রহ্মস্থানে। এবং আমাদের চতুর্দিকে থাকতো একান্নবর্তী পরিবারের সমস্ত সদস্যরা। তখন কি আনন্দ ছিল বলুন তো একবার, সেই পরিবেশের, সেই সময়ে। হয়তো তাদের অর্থের সামর্থ্য ছিল না, ঠিক আছে, নাই থাকুক, হয়তো তারা সুখী। হয়তো আজকের দিনে আপনি যেরকম ফ্ল্যাট কালচারে গিয়ে আপনি ভাবছেন আপনার বউ বাচ্চাকে নিয়ে আপনি খুব সুখী, হয়তো তারা ছিলেন না, কিন্তু তারা শান্তিতে ছিলেন। আজকে আপনি ফ্ল্যাট কালচারে গিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন, বুক বাজিয়ে, যে আমি শান্তিতে আছি, পরিপূর্ণ শান্তিতে আছি? কজন বলতে পারবেন যে আমি পরিপূর্ণ শান্তিতে আছি? কিন্তু তারা ওই একান্নবর্তী পরিবারের অংশ, যারা ওই বসত বাড়িটা চতুর্দিকে যারা থাকতেন, আর মাঝখানটায় ঠিক ব্রহ্মস্থানে, যেটা বাস্তু শাস্ত্রের মূল যে অধ্যায়টা, মূল যে অংশটা বলা হয়, সেটা হলো ব্রহ্মস্থান। সেইখানে কি থাকতো? সেইখানে থাকতো তুলসী মণ্ডপ। তাতে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের মা, পিসিমা, জেঠিমা, খুড়িমা, ঠাকুমা, দিদিমা তারা ধূপ দেখাতেন, প্রদীপ জ্বালাতেন নিয়মিত। সবাই শান্তিতে থাকতেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তেন। তারা মনে করতেন খুড়িমার ঘরে যদি কোনো বিপদ হয়ে থাকে, খুড়োর ঘরে যদি কোনো বিপদ হয়ে থাকে, সেটা আমার বিপদ, আমার হাতেই কেটে গেছে যেন, তারা এটা মনে করতেন। তার কারণ হলো ওই ব্রহ্মস্থানে তুলসী মণ্ডপ, সে সবাইকে ধরে রাখতো। ওই তুলসী মণ্ডপ সবাইকে টেনে রাখতো। এবং ওই ব্রহ্মস্থান থেকে যে এনার্জি বেরোতো, পজিটিভ এনার্জি বেরোতো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা চার্জ হতো ওখান থেকে, সেটা ঠিক চরকিবাজির মতো চতুর্দিকে ছড়িয়ে পড়তো পজিটিভ এনার্জি নিয়ে। পুরো পরিবেশটাকে সেই পজিটিভ ভাইবে মুখরিত করত। সেই যে চুম্বকীয় তড়িৎ যে বিচ্ছুরিত হতো, চতুর্দিকে ছড়িয়ে যেত, প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে তা চার্জ হতো, এনার্জেটিক হতেন তারা, ওই ব্রহ্মস্থান থেকে নির্গত পজিটিভ ভাইব। সেটা আজ কোথায়? তো যাই হোক, সেই কালচারকে ধরেই বলা হয়েছে, বাস্তুশাস্ত্রীরা বলেছেন সার্কেল শেপ জমি, সার্কেল শেপ প্লট সবচেয়ে ভালো। সেই তখনকার দিনের সেই চিত্রটাকেই সামনে রেখে তারা বলেছেন। যাই হোক, যদি আপনারা জমি কিনতে চান, যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান, বাস্তু কনসালটেন্সি করতে চান, নির্দ্বিধায় আমাকে কল দিতে পারেন। অবশ্যই সাম্মানিক দক্ষিণা সহ, সেটা কিন্তু আগেই জানিয়ে দিলাম। কারণ আমাকে তো স্পট ভেরিফিকেশন করতে হবে, স্পট অ্যানালাইজ করতে হবে। সে অ্যাপার্টমেন্টই হোক বা সে আপনার ভূখণ্ডই হোক, জমিই হোক, আমাকে তো স্পট অ্যানালাইজ করতে হবে। আমাকে যেতে হবে, আমাকে গিয়ে সেই জায়গায় সময় দিতে হবে, সেটা নিয়ে কালচার করতে হবে, সেটা নিয়ে অ্যানালাইজ করতে হবে। এবং এটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলে না, যে হ্যাঁ আমি কম্প্রোমাইজ করলাম, এই দিকটা এটা না, আচ্ছা এই দিকটা এটা করে নিলাম, হয় না। যাই হোক, লাস্ট একটা বাস্তু টিপস দিয়ে শেষ করছি। এর আগের দিনও আমি একটা আমার শর্টসে দিয়েছিলাম, এটা ছেড়েছিলাম, জানি না সবাই দেখেছেন কিনা, সেটা এখানেও দিয়ে রাখি। অনেকে তো জমি কেনেন, জমি কেনার পরে সামর্থ্যে কুলাচ্ছে না, তো জমিটা পড়ে আছে পড়ে আছে পড়ে আছে, না, এটা করবেন না। জমি কেনার সাথে সাথে একটা সেখানে ডালিম চারা রোপণ করুন। কেন না, ডালিম গাছে বলা হয় লক্ষ্মীর আবাসস্থল ডালিম গাছ। তাই
জমি কিনে খালি ফেলে রাখবেন না। হ্যাঁ, বাউন্ডারি ওয়াল নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই বাউন্ডারি ওয়াল দেবেন, কিন্তু একটা ডালিম গাছ সেখানে পুঁতে আসুন। আর পারলে যখনই যাবেন বা মাঝে মধ্যে গিয়ে সেই ডালিম গাছের চারায় জল দেবেন, যেন কোনোভাবে ডালিম গাছটা মারা না যায়, সেটা কিন্তু আবার অশুভ হবে। তাই ডালিম গাছটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। আর ডালিম গাছের কিন্তু তার দায়িত্ব সে নিশ্চয়ই পালন করবে, যদি আপনি তাকে ঠিক মতো বাঁচিয়ে রাখেন, সেও তার দায়িত্ব পালন করবে। দেখবেন লক্ষ্মীর আশীর্বাদে, মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়ি নির্মাণে আর দেরি হচ্ছে না। সবাই খুব 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 ভালো থাকবেন। যদি প্রয়োজন মনে করেন বাস্তু কনসালটেন্সির জন্য, স্ক্রোলে আমার ফোন নাম্বারটা যাচ্ছে, আপনারা দয়া করে ওখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে আমাকে কল দেবেন উইদাউট হেজিটেশন। সবাই খুব খুব ভালো থাকবেন। গো কৃপাহি কেবলম।